ওকে। তো তোমরা খুব শীঘ্রই হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাবে। আই হোপ অল অফ ইউ ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে এইখানে কি লেখা আছে একটু কেউ আমাকে পড়ে দাও, যেটা আমি হাইলাইট করেছি। হোয়াট ইজ রিটেন ওভার হিয়ার? এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্ক ইমিউনোসলভেন্ট অ্যাসে বা এলাইজা। ঠিক আছে। তোমরা রিয়ার ক্লাসটা করেছো রেডিও ইমিউনো অ্যাসে। কারো কি কোনো ডাউট হ্যাঁ আছে স্যার। রিয়ার ওপর? না স্যার। তাহলে দেখো, না স্যার। তাহলে এলাইজা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, কারণ প্রিন্সিপালটা সেম। সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। ওইখানে আমরা স্কোর করছিলাম রেডিও অ্যাক্টিভিটির সাহায্যে, এখানে আমরা স্কোর করব অ্যাবজর্বেন্স এর সাহায্যে। এইটাই জাস্ট ডিফারেন্স, যে রেডিও আলটিমেটলি অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কমপ্লেক্স। এর দ্বারা আমরা এইটুকু জাস্ট ডিটারমাইন করতে চাইছি যে সেরামে কতটা অ্যান্টিজেন আছে বা কতটা অ্যান্টিবডি আছে করা স্পেসিফিক ডিজিজ। আর তারপর সেই অ্যান্টিজেন বা অ্যান্টিবডিটাকে ওই ক্ষেত্রে আমরা রেডিও অ্যাক্টিভিটির দ্বারা কোয়ান্টিফাই করছিলাম বা প্রেজেন্সটা ডিটেক্ট করছিলাম, মানে কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি ডিটেক্ট করছিলাম। এলাইজাতেও এক্স্যাক্টলি কোয়ালিটেটিভলি কোয়ান্টিটেটিভলি ডিটেক্ট করব, কিন্তু দ্য অনলি ডিফারেন্স উইল বি যে এলাইজাতে উই উইল গেট আ ক্রোমোজেনিক সাবস্টেট, মানে একটা কালার জেনারেট করতে পারছে এমন সাবস্টেট, অর আ লুক্সোজেনিক সাবস্ট্রেট, মানে লেটার লাইট জেনারেট করতে পারছে এমন কোন একটা সাবস্ট্রেট আমরা ইউজ করব। আচ্ছা, এবার এই কালারটাকে আমরা কিভাবে ডিটেক্ট করব? রেডিও অ্যাক্টিভিটিটাকে তো আমরা রেডিয়েশন কাউন্টারের দ্বারা ডিটেক্ট করছিলাম, কালারটাকে আমরা কিভাবে ডিটেক্ট করব? কে বলবে? আমি ইউজ ইউর ব্রেন। হাউ ডু উই ডিটেক্ট কালার? তোমরা বহুবার করেছো। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির সাহায্যে। ভেরি গুড। একটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির সাহায্যে ওই নির্দিষ্ট কালার কমপ্লেক্সের যেটা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হবে সেই পার্টিকুলার ওয়েভলেংথে আমি অ্যাবজর্বেন্স নেব। তোমরা স্পেকট্রোফোটোমিটার বহুবার ইউজ করেছো পরীক্ষায়, হ্যানা ত্যানা ইত্যাদিতে। তোমরা জানো ব্রোমোকেসাল গ্রিনের অমুকে অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, ব্রোমোকেসাল ব্লুতে ব্লু এর অমুক ওয়েভলেংথে অ্যাবজর্পশন ম্যাক্সিমাম। তাহলে সেই নির্দিষ্ট ওয়েভলেংথে আমি অ্যাবজর্বেন্স মাপবো। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখানে কয়েকটা টার্মিনোলজি, এই যে প্রথমেই প্রিন্সিপালটা বলা আছে, এই বইটাই কিন্তু ফলো করবে, ঠিক আছে? আমি যেখানে যে পাতা বলে দিচ্ছি সেইখানে সেই পাতাগুলো ফলো করবে, দেখবে কোনো অসুবিধা হবে না ইমিউনোলজির, অ্যাটলিস্ট আমার কোশ্চেন। তো দিস ইজ পেজ নাম্বার 148 149 ফর এলাইজা, ফিফথ এডিশন কুবি, যেটা আমি অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে প্রিন্সিপালের জায়গাটা আমি হাইলাইট করেছি। এখানে শুধু এইটুকু বুঝতে হবে যে আমার এতক্ষণ কি হচ্ছিল, যে একটা রেডিও অ্যাক্টিভিটি অ্যাটাচ থাকছিল সে উইথ দ্য অ্যান্টিবডি। ঠিক আছে, কোন একটা রেডিও অ্যাক্টিভ মার্কার। এইবারে আমার যেটা অ্যাটাচ থাকছে সেটা হচ্ছে কি একটা এনজাইম, অ্যান্টিবডির সঙ্গে একটা এনজাইম কনজুগেটেড থাকছে, যে এনজাইমটা একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট, ক্রোমোজেনিক মানে কালার জেনারেটিং সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্ট বা কোনো একটা কালার প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এটা এমন এক ধরনের উৎসেচক যেটা একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে একটা ক্রোমিক প্রোডাক্টে কনভার্ট করছে, আর আলটিমেটলি সেই ক্রোমিক প্রোডাক্টের কালারটা আমরা মেজার করছি। এবং এটা কার সাথে যুক্ত আছে? অ্যান্টিবডির সাথে যুক্ত আছে। দিস এনজাইম বা উৎসেচক ইজ কনজুগেটেড উইথ অ্যান অ্যান্টিবডি। এবার কোন কোন এনজাইম আমরা ইউজ করতে পারি? উই ক্যান ইউজ enzymes like alkaline phosphatase, phosphatase peroxidase, beta galactosidase, etc. এই যে এনজাইমস গুলো, এগুলো আমরা ইউজ করে থাকি, অ্যালকালাইন ফসফেটেজ, ফসফেটিস পেরক্সিডেজ, বিটা গ্যালাক্টোসিডেজ, এক্সেট্রা। দেখো, এটা এত কিছু ডিফিকাল্ট নয়। তোমরাও জানো যে বিটা গ্যালাক্টোসিডেজ তোমার এক্স গ্যাল পাউডারকে ভাঙে, ব্লু হোয়াইট স্ক্রিনিং তোমরা শুনেছো। ফসফেটিস পেরক্সিডেজ কি করে? হাইড্রোজেন পেরক্সিডেজ পেরক্সাইডকে ভাঙে, অক্সিজেন তৈরি করে, যেটা কিনা কোনো একটা সাবস্ট্রেটকে অক্সিডাইজ করে কালার প্রোডাক্ট তৈরি করে। এগুলো নিয়ে আমরা দেখবো, বাট দিস আর নট আওয়ার কনসার্নস নাও। যদিও এখানে লেখা আছে
যে এই অ্যাসেটা রিয়ার সমানই সেন্সিটিভ, কিন্তু অনেক বেশি সেফ এবং কম কস্টলি। বেশি সেফ এবং কম কস্টলি হওয়ার কারণ হচ্ছে একটা খুব সিঙ্গল জিনিস, সেটা কিছুই না, সেটা হচ্ছে গিয়ে যে আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করছি না। তো রেডিও অ্যাক্টিভ আইসোটপ দে আর ভেরি কস্টলি। আয়োডিন 125 যে আইসোটপস গুলো আছে, since we are not using this, since we are not using radioactive isotopes, it becomes less costly, first of all. আর সেকেন্ড হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি হ্যাজ অলওয়েজ গট সাম হেলথ হ্যাজার্ড, সেটাও আমরা ফেস করছি না। বাট এলাইজার সেন্সিটিভিটি কিন্তু রিয়ার থেকে বেশি। ঠিক আছে, কারণ এলাইজা খুব ইজিলি পিকোগ্রাম লেভেলে, উইদাউট এনি মডিফিকেশন, খুব ইজিলি পিকোগ্রাম লেভেলে কিন্তু ডিটেক্ট করতে পারে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি প্রেজেন্স। এইবারে এই এলাইজার, হ্যাঁ, কিন্তু আমরা তিনটে ডিফারেন্ট ফর্ম দেখতে পাই। সেই তিনটে ফর্মে আমরা আসছি, এবং এটাকে কিন্তু কোয়ান্টিটেটিভলি এবং কোয়ালিটেটিভলি দুভাবেই ইউজ করা যায়। রাদার আমি এইভাবে বলবো যে কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি দুভাবেই ইউজ করা যায়। কেন না, কোয়ালিটেটিভলি আমরা যখন ইউজ করছি আমরা সিম্পল প্রেজেন্ট আছে কিনা সেটা দেখছি, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি। আর কোয়ান্টিটেটিভলি আমি যখন ইউজ করছি আমি মেজার করতে পারছি। এই যে মেজার করতে পারছি যে কতটা অ্যান্টিবডি বা অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, দিস ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ স্ট্যান্ডার্ড কার্ভ উইচ উই হ্যাভ ডিসকাস ডিউরিং রিয়ার সময় যেরকম আমরা একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাচ্ছিলাম ইউজিং নোন কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, এখানেও আমরা সেরকম একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাবো ইউজিং known concentration of antigen and antibody and correspondingly কতটা অ্যাবজর্বেন্স দিচ্ছে। তারপর আমি আমার সেরামে কতটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি প্রেজেন্ট আছে সেটা সেই অ্যাবজর্বেন্স থেকে এক্সট্রাপোলেট করে কোয়ান্টিটিটা জানতে পারি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। ক্লিয়ার তো? ওকে। হ্যাঁ স্যার। Okay, now হ্যাঁ let স্যার। us, okay, good. Now let us come to the three forms of ELISA. ELISA মেইনলি তিনটে ফর্মে কিন্তু করা হয়। একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজা, আরেকটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা, আরেকটা হচ্ছে কম্পিটিটিভ এলাইজা। তো লেট আস স্টার্ট উইথ ইনডাইরেক্ট এলাইজা। ইনডাইরেক্ট এলাইজা কখন করা হয় আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো এইচআইভি, দেয়ার ইজ আ, আমি ল্যাবে কাজ করি, সো দেয়ার আর চান্সেস দ্যাট আই মাইট গেট ইনফেক্টেড উইথ এইচআইভি। ঠিক আছে, কিভাবে না, কোনো নিডল কিছু ঢুকে গেল বা কিছু ইনস্ট্রুমেন্টে একটা কাট হয়ে গেল, এগুলো তো আমাদের সাথে হয়ে গেল বলবো কেন, বহুবার হয়েছে। ঠিক আছে, ল্যাবে আমরা যারা কাজ করি জানো অ্যাসিডে পোড়া বা এগুলো হওয়া বা কেমিক্যাল কনজিউম করা এগুলো খুব কমন ব্যাপার আমাদের জন্য। ঠিক আছে, তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে কিভাবে আমরা ডিটেক্ট করব যে এইচআইভিটা আমার ব্লাডে রয়েছে কিনা। এবারে এখানে সমস্যাটা হচ্ছে যে তোমরা বলবে স্যার এত ক্লিনিক্যাল সিমটমেই বোঝা যাবে। না, দেখো, আই হ্যাভ আ কোয়াইট গুড হেলথ, মোটামুটি ভালো হেলথ কন্ডিশন আমার। এবারে ব্যাপার যেটা হচ্ছে যে এইচআইভি যদি আমাকে ইনজেক্ট করেও, অ্যান্ড আই এম নট ভেরি ওল্ড, ঠিক আছে, তো এইচআইভি যদি আমাকে ইনফেক্ট করেও, এই যা কারেন্ট আমার যে ফিজিক্যাল কন্ডিশন, অ্যাটলিস্ট 10 থেকে 10 বছর প্রায় লেগে যাবে সিমটমস কিন্তু ম্যানিফেস্ট করতে। তারপর আমি অ্যাসিমটমেটিকও হতে পারি, হয়তো জীবনেও ম্যানিফেস্ট করলো না, বা ম্যানিফেস্ট করলেও ইন লেট 40s বা 50s এ গিয়ে ম্যানিফেস্ট করলো। ততদিন কিন্তু আমি বুঝতে পারবো না, আই মে হ্যাভ আ ফ্রিকুয়েন্ট ফিভার, I may have some kind of bacterial infection, but সেটা যে এইচআইভির কারণে হচ্ছে এটা ধরা যাবে না। তাহলে আমাদের এমন কিছু একটা টেস্ট করতে হবে যেটাতে কিন্তু খুব সহজে ধরা যায় যে আমার শরীরে এইচআইভি আছে কিনা ইন দা ইনিশিয়াল স্টেজ। প্রথমেই যদি ধরা যায়, দেন উই কুড স্টার্ট থেরাপিজ অ্যান্ড মেবি মাই লাইফ লংজিভিটি কুড বি ইনক্রিজড। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি একেবারে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেটা করা হয়। ঠিক আছে, এই যে অ্যান্টিজেন গুলো কোট করে দেয়া হলো, দেখো এলাইজা কিন্তু সবসময় সলিড ফেজে হয়। দিজ আর 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেটস, তার একটা ওয়েল দেখানো হয়েছে। 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেটস এর একটা ওয়েল দেখানো হয়েছে। সেখানে কি হচ্ছে যে না, আমরা যেটা সলিড ফেজে যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলো কিন্তু আমার কি করছে, এই ওয়েলে আমি ইমোবিলাইজ করে দিচ্ছি অ্যান্টিজেন গুলোকে। ঠিক আছে, ভেরি গুড, করলাম। এই অ্যান্টিজেন গুলো কি, এগুলো হচ্ছে সারফেস, এই সরি এনভেলাপ বা কোর প্রোটিন অফ এইচআইভি।
হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের এনভেলাপ বা কোর প্রোটিন। এই এনভেলাপ বা কোর প্রোটিন গুলোকে আমি ইমোবিলাইজ করে দিচ্ছি অন অ্যান্টিজেন, এই অন দিস 96 microtiter plates. So this envelope or core proteins, these are acting as antigens. এবার আমি আমার বডি ফ্লুইডটা নিলাম, সেরাম নিলাম, সেরাম নিয়ে সেটাকে ইনকিউবেট করলাম উইথ দিস অ্যান্টিজেন্স। ধরে নিচ্ছি আমার বডিতে এইচআইভির এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি হবে, সেই অ্যান্টিবডি গুলো এই যে এইচআইভির যে অ্যান্টিজেন গুলো সেটা হচ্ছে এনভেলপ বা সারফেস প্রোটিন, তার সাথে বাইন্ড করলো। এবার আমি পুরো জিনিসটাকে ওয়াশ করলাম। ওয়াশ কেন করলাম? যদি কোনো আনবাউন্ড অ্যান্টিবডি থাকে সেটা যাতে দূর করে দেয়া যায়। তারপর আমি কি করছি, আমি একটা অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডি ইউজ করছি কনজুগেটেড উইথ দ্য এনজাইম। তার মানে কি, অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডি কনজুগেটেড উইথ দ্য এনজাইম মানে এই যে অ্যান্টিবডিটা যেটা আমার সেরামে ছিল, যেটা অ্যান্টিজেনকে বাইন্ড করেছে, সেই অ্যান্টিবডির এগেনস্টে একটা অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডির এগেনস্টে একটা অ্যান্টিবডি। তাহলে সেই অ্যান্টিবডির যে আইসোটাইপ, তার এগেনস্টে যে অ্যান্টিবডিটা আমি ইউজ করছি সেটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যান্টিবডি। এই সেকেন্ডারি অ্যান্টিবডিকে বলা হচ্ছে গিয়ে হচ্ছে অ্যান্টি আইসোটাইপ। এই অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডিটার সাথে একটা এনজাইম কনজুগেটেড আছে, ঠিক আছে? এই অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডির সাথে একটা এনজাইম কনজুগেটেড আছে, এবং এই এনজাইমটা কি করছে না, এ একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে একটা ক্রমিক প্রোডাক্টে কিন্তু কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো এই স্টেপের পরেও কিন্তু আমাকে ওয়াশ করতে হবে। কেন আমাকে ওয়াশ করতে হবে? তার কারণ হচ্ছে যে আহ মানে জাস্ট কেন ওয়াশ করতে হবে, তার কারণ হচ্ছে যে এখানেও এমন সেকেন্ডারি অ্যান্টিবডি থাকতে পারে যে সেকেন্ডারি অ্যান্টিবডিটা কিন্তু মানে আনবাউন্ড থাকবে, ঠিক আছে? এখানেও এমন সেকেন্ডারি অ্যান্টিবডি থাকতে পারে যে সেকেন্ডারি অ্যান্টিবডিটা কিন্তু আনবাউন্ড থাকবে, আনবাউন্ড টু দা প্রাইমারি অ্যান্টিবডি। তাহলে সেই আনবাউন্ড সেকেন্ডারি অ্যান্টিবডিকে আমি ওয়াশ করে দূর করে দেবো, ঠিক আছে? ওয়াশ করলাম। ওয়াশ করার পর এবার আমার কি রইলো, আমার এইচআইভি যে এনভেলাপ প্রোটিন বা যেটা হচ্ছে গিয়ে কোর প্রোটিন, সেটা তার সঙ্গে বাউন্ড আমার বডি সেরামের অ্যান্টিবডি, এবং তার সঙ্গে বাউন্ড অ্যান্টি আইসোটাইপ সেকেন্ডারি অ্যান্টিবডি কনজুগেটেড উইথ দ্য এনজাইম। কারণ দুটো স্টেপেই আমি ওয়াশ করে সব ধরনের আনবাউন্ড অ্যান্টিবডিকে দূর করে দিয়েছি। এবার কি হচ্ছে, এবার যেটা হচ্ছে যে এই যে এনজাইমটা যুক্ত রয়েছে এটা কিন্তু ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রমিক প্রোডাক্টে কনভার্ট করছে, এবং সেই ক্রমিক প্রোডাক্টের যে অ্যাবজর্বেন্সটা আমি মাপছি সেখান থেকে আমি বুঝতে পারছি যে আমার কতটা প্রাইমারি অ্যান্টিবডি যেটা আমার বডি ফ্লুইডে ছিল বা সেরামে ছিল সেটা বাইন্ড করেছে হচ্ছে আমার অ্যান্টিজেন। তো দিস ইজ কল্ড ইনডাইরেক্ট এলাইজা। এক্স্যাক্টলি এইচআইভি ডিটারমিনেশনে, এইচআইভি প্রেজেন্স ডিটারমিনেশনে এটাকে ইউজ করা হয়, এবং ইনফেকশনের 6 উইকস এর মধ্যে কিন্তু আমরা এই প্রেজেন্সটা ধরতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি গিয়ে হচ্ছে স্যান্ডউইচ এলাইজা। স্যান্ডউইচ এলাইজা এই জিনিসটা কি এক্স্যাক্টলি? স্যান্ডউইচ এলাইজায় হচ্ছে এবার আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি। প্রথমে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করছিলাম, এবার আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি। কিভাবে না, আমার যে অ্যান্টিজেনটা আমি বডি ফ্লুইডে বা সেরামে ডিটেক্ট করতে চাই, সেই অ্যান্টিজেনের এগেনস্টের যে অ্যান্টিবডিটা সেটাকে আমি প্রথমে ইমমোবিলাইজ করে দিচ্ছি একটা মাইক্রোটাইটার প্লেটে, এইভাবে অ্যান্টিবডি কোটেড ওয়েল। এবারে আমি কি করব, ওয়াশ করব। প্রত্যেক স্টেপে ওয়াশ করব, কেন না, যেগুলো আর কি আনবাউন্ড থাকবে সেগুলোকে দূর করার জন্য। এইখানেও কিন্তু আমি সেম জিনিস করছিলাম, যে অ্যান্টিজেন কে ইমোবিলাইজ করার পর মাইক্রোটাইটার ওয়েল প্লেটের পর ওয়াশ করছিলাম, ঠিক আছে? তো এইখানে এই ওয়াশটা করার পরে এবার আমি কি করব, এবার আমি বডি ফ্লুইড বা সেরাম যার মধ্যে আমার প্রেজেন্ট আছে হচ্ছে যে ওই অ্যান্টিজেনটা যেটাকে আমরা ডিটেক্ট করতে চাইছি, সে ডেঙ্গু। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা সে
NS1 এইটা প্রেজেন্ট আছে কিনা ডিটেক্ট করতে চাইছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, সেইটা স্পেসিফিক অ্যান্টিবডিকে আমি এইভাবে কোড করলাম, মাইক্রোটাইটাল ওয়েবসাইটটাকে কোড করলাম অ্যান্টিবডি দিয়ে। এবার আমি বডি ফ্লুইডটা দিয়ে দিলাম। তাহলে বডি ফ্লুইডে যে অ্যান্টিজেনটা থাকলো সেটা এই অ্যান্টিবডিকে বাইন্ড করলো। বাইন্ড করার পরে আবার আমি ওয়াশ করলাম যাতে আমার কোনো আনবাউন্ড অ্যান্টিজেন না থাকে। তারপরে কি করছি, না আমি আরেকটা অ্যান্টিবডি দিচ্ছি, মাইন্ড ইট, আ সেকেন্ড অ্যান্টিবডি বাট নট আ সেকেন্ডারি অ্যান্টিবডি। এটা কিন্তু কোনো অ্যান্টি আইসোটাইপ নয়, আর সেকেন্ড অ্যান্টিবডি বাট নট আ সেকেন্ডারি অ্যান্টিবডি। এই সেকেন্ড অ্যান্টিবডিটা কি করছে, যে একটা ডিফারেন্ট এপিটপে বাইন্ড করছে অন দিস অ্যান্টিজেন। আমার বডি ফ্লুইডে যে অ্যান্টিজেনটা হয়েছে সেটার আরেকটা ডিফারেন্ট এপিটপে বাইন্ড করছে, মানে প্রথম অ্যান্টিবডিটা যে এপিটপে বাইন্ড করেছিল তার থেকে আলাদা একটা এপিটপ বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইটে বাইন্ড করছে। যে মুহূর্তে বাইন্ড করে গেল আবার আমি ওয়াশ করলাম যাতে কোনো সেকেন্ড অ্যান্টিবডি আনবাউন্ড ফর্মে না থাকে। এবং এই সেকেন্ড অ্যান্টিবডি এটাও কি, না এটাও হচ্ছে গিয়ে এনজাইম কনজুগেটেড। এই সেকেন্ড অ্যান্টিবডিটাও কিন্তু এনজাইম কনজুগেটেড। ঠিক আছে, তাহলে এইখানে স্যান্ডউইচ কথাটা কেন বলা হচ্ছে দেখো, কারণ তলায় একটা ব্রেড মানে একটা অ্যান্টিবডি, ফার্স্ট অ্যান্টিবডি, মাঝখানে রয়েছে আমার অ্যান্টিজেন, ওপরে আরেকটা ব্রেড, তার মানে হচ্ছে সেকেন্ড অ্যান্টিবডি। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্যান্ডউইচ এলাইজা। এবার এই যে সেকেন্ড অ্যান্টিবডিটা এটা কিন্তু আমার এনজাইম কনজুগেটেড, এবং আমি ওয়াশ করে দিলাম যাতে আর কোনো আনবাউন্ড সেকেন্ড অ্যান্টিবডি না থাকে। তারপর ওই সিমিলারলি আমি একটা সাবস্ট্রেট দিলাম, যে সাবস্ট্রেটের থেকে আমি প্রোডাক্ট পেলাম, সেই প্রোডাক্টটাকে নির্দিষ্ট ওয়েভলেংথে মেজার করলে আমরা যে অ্যাবজর্বেন্স ভ্যালু পাবো, সেখান থেকে আমি কতটা অ্যান্টিজেন আমার বডি ফ্লুইডে প্রেজেন্ট ছিল সেটাকে ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, থার্ড, লেট আস কাম টু কম্পিটিটিভ এলাইজা। এই কম্পিটিটিভ এলাইজাটাকে একটু ভালো করে বুঝি। কম্পিটিটিভ এলাইজাতে আমি কিন্তু ডিটারমাইন করছি কতটা অ্যান্টিজেন আছে। কিন্তু এই অ্যান্টিজেনটা আমি কিভাবে ডিটারমাইন করছি, না আমি অ্যান্টিজেনটাকে নিলাম আমার বডি ফ্লুইড বা সেরাম থেকে, আর কোনো মাইক্রোটাইটার ওয়েল প্লেটে নয়, সিম্পলি একটা ইনভিট্রো আমি সেই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন করালাম। আমার বডি ফ্লুইডে যে অ্যান্টিজেন আছে তার স্পেসিফিক যে অ্যান্টিবডি সেইটা দিয়ে রিয়াক্ট করালাম। রিয়াক্ট করানোর পর কি হলো, যে ধরো আমার 70টা অ্যান্টিজেন মলিকিউল আছে, আমি 100টা অ্যান্টিবডি মলিকিউলকে দিয়ে রিয়াক্ট করিয়েছি। তাহলে 30টা অ্যান্টিবডি মলিকিউল আমার ফ্রি থেকে যাচ্ছে, যেটা কি বাইন্ড করছে না উইথ দ্য অ্যান্টিজেন অফ মাই বডি ফ্লুইড। এই যে 30টা ফ্রি থেকে যাচ্ছে, এবার আমি একটা সেম অ্যান্টিজেনকে ইমমোবিলাইজ করলাম হচ্ছে মাইক্রোটাইটার ওয়েল প্লেটে। যে অ্যান্টিজেনটা আমি আমার বডি ফ্লুইডে চেক করতে চাইছিলাম কতটা আছে, সেই অ্যান্টিজেনকে ইমমোবিলাইজ করলাম হচ্ছে মাইক্রোটাইটার বডি এই ধরনের একটা প্লেটে। এবার কি হচ্ছে, যেটা আনবাউন্ড অ্যান্টিবডি আছে সেই 30টা কিন্তু বাইন্ড করছে গিয়ে হচ্ছে এখানের ইমমোবিলাইজড অ্যান্টিজেনের সাথে। যেটা বাউন্ড অ্যান্টিবডি আছে সেই বাউন্ড অ্যান্টিবডিটা কিন্তু বাইন্ড করতে পারছে না। আবার বলছি, আনবাউন্ড যে 30টা আছে সেটাই কিন্তু বাইন্ড করছে গিয়ে হচ্ছে এই প্লেটের অ্যান্টিজেনের সাথে, যেটা বাউন্ড আছে সেটা কিন্তু আর বাইন্ড করতে পারছে না। কম্পিটিটিভ, দের ইজ আ কম্পিটিশন বিটুইন দ্য বাউন্ড এন্ড দ্য আনবাউন্ড। তারপর আমি কি করছি, আমি ওয়াশ করলাম। ওয়াশ করার পরে তাহলে যেগুলো অলরেডি অ্যান্টিজেন বাউন্ড অ্যান্টিবডি ছিল সেগুলো ওয়াশ হয়ে বেরিয়ে গেল, কারণ সেগুলো তো আর বাইন্ড করতে পারলো না ইমমোবিলাইজড অ্যান্টিজেনের সাথে, সেগুলো ওয়াশ হয়ে বেরিয়ে গেল। এবারে এই যে প্রাইমারি অ্যান্টিবডিটা যেটা আমি ব্যবহার করেছি, এটার অ্যান্টি আইসোটাইপ একটা সেকেন্ডারি অ্যান্টিবডি আমি দিলাম, যেটা কিন্তু কনজুগেটেড থাকছে উইথ অ্যান এনজাইম। ওয়াশ করলাম যাতে কোনো এক্সট্রা সেকেন্ডারি অ্যান্টিবডি না থাকে, যেগুলো বাউন্ড আছে খালি সেগুলোই ধরা যায়। অ্যান্ড ফার্দার আমি সাবস্ট্রেট দিলাম যাতে কিনা একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্টে কনভার্ট করে অ্যাবজর্বেন্স মাপা যায়। শুধু এইখানে একটা জিনিস কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যে আমার ইনিশিয়াল বডি ফ্লুইডে অ্যান্টিজেন যত বেশি ছিল আমি কিন্তু
ততটাই কম অ্যাবজর্বেন্স পাবো। অন্য ক্ষেত্রে আমার এক্ষেত্রে অ্যান্টিবডি যত বেশি হচ্ছিল আমি তত বেশি অ্যাবজর্বেন্স পাচ্ছিলাম, স্যান্ডউইচ এলাইজায় আমার অ্যান্টিজেন যত বেশি হচ্ছিল আমি তত বেশি অ্যাবজর্বেন্স পাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে আমার বডি ফ্লুইডে যত বেশি আর কি অ্যান্টিজেন থাকবে আমি তত কম প্রি প্রাইমারি অ্যান্টিবডি পাবো এবং ফাইনাল অ্যাবজর্বেন্সটা কিন্তু তত কম পাবো। ওকে, 70-এর জায়গায় যদি 90টা অ্যান্টিজেন থাকতো তাহলে মাত্র 10টা অ্যান্টিবডি আমি ফ্রি পেতাম। সাবসিকুয়েন্টলি 30টার জায়গায় 10টা অ্যান্টিবডিকে সেকেন্ডারি অ্যান্টিবডি বাইন্ড করতো এবং আমি অ্যাবজর্বেন্সটাও কিন্তু সাবসিকুয়েন্টলি কম পেতাম। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এই তিনটে মেথড অফ এলাইজা ইউজ করা হয়। এলিস্পট এসেতে আমরা যাব না কারণ ওটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, আরেকটা যেটা লাস্ট জিনিস বলবো সেটা হচ্ছে যে ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে যদি আমি লিউক্সোজেনিক সাবস্ট্রেট দিয়ে মেজার করি, লিউক্সোজেনিক সাবস্ট্রেট মানে লাইট জেনারেটিং সাবস্ট্রেট, তাহলে এই যে কেমিলুমিনেসেন্স সিমিলারলি ডিটেক্ট করার মেশিন আছে, ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, সেইটা কিন্তু সেন্সিটিভিটিটাকে আরো 10 ফোল্ড বাড়িয়ে দিচ্ছে। কিভাবে না, আমরা একটা উদাহরণ দেব। সেটা হচ্ছে ধরো আমার যে সেকেন্ডারি অ্যান্টিবডিটা তার সাথে কোটেড আছে এইচআরপি বা হর্স র্যাডিশ পেরক্সিডেজ। এইবারে আমি লুমিনল আর H2A2 দিলাম। এই যে হাইড্রোজেন পেরক্সাইড, এটাকে পেরক্সিডেজ ভেঙে দিয়ে অক্সিজেন প্রডিউস করছে। এই অক্সিজেন কিন্তু কি করছে, এই অক্সিজেন লুমিনলকে অক্সিডাইজ করে দিয়ে লাইট প্রডিউস করছে। দিস ইজ কল্ড কেমিলুমিনিসেন্স। লুমিনলকে অক্সিডাইজ করে দিয়ে লাইট প্রডিউস করছে। তো দিস লুমিনল ইজ আ লিউক্সোজেনিক বা লাইট জেনারেটিং সাবস্টেন্স। এইভাবে কেমিলুমিনিসেন্স কে যদি আমি ডিটেক্ট করি তাহলে সেন্সিটিভিটি কিন্তু আরো 10 ফোল্ড বাড়ানো যাবে অ্যাটলিস্ট। এবং তার সঙ্গে যদি আমি এনহ্যান্সিং এজেন্টস দিই তাহলে আরো 200 ফোল্ড অব্দি বাড়ানো যাবে। ঠিক আছে, তো আমরা যেমনি দেখছিলাম যে 6 উইকসে মানে ইনডাইরেক্ট এলাইজার ক্ষেত্রে এইচআইভি অ্যান্টিজেন, এই অ্যান্টিবডি এইচআইভি স্পেসিফিক অ্যান্টিবডি 6 উইকসে ডিটারমাইন করা যাচ্ছিল। সেটা হচ্ছে গিয়ে খুব কম টাইম স্প্যানে অসুখটা হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে আবার দেখো যে পিকোমোল থেকে বাড়াতে বাড়াতে সেন্সিটিভিটি 5 আট্টোমোল, মানে পিকো হচ্ছে 10⁻⁻12, ফেমটো হচ্ছে 10⁻⁻15, আট্টো হচ্ছে 10⁻⁻18। 5 আট্টোমোলস মানে মাত্র কয়েক হাজার মলিকিউলস যদি তোমার থাকে আর কি ওই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, সেটাকে অব্দি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে। তো not only fast detection but also highly sensitive detection, less cost, and definitely much safer alternative is this kind of uh, ELISA assays. ঠিক আছে, enzyme linked immunosorbent assays. So this technique really revolutionized the field of infectious disease detection, right? So কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন করো, or you can go through this video and ask me questions afterwards. WhatsApp এ কোয়েশ্চেন করতে পারো যেমনি তোমরা করে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ইনডিরেক্ট এলিজার ক্ষেত্রে হুম। স্যার যদি মানে রেজাল্টটা নেগেটিভ আসে তো সেইখানে স্যার কি রকম হবে, মানে এখানে তো স্যার সব পজিটিভ গুলো দেখাচ্ছে শুধু। না, ইনডিরেক্ট এলাইজার ক্ষেত্রে যদি রেজাল্টটা নেগেটিভ আসে, মানে নেগেটিভ বলতে যে আইডিয়ালি তুমি অ্যাবজর্বেন্স কিছু পাবে না, মানে কোনো ধরনের সেকেন্ডারি অ্যান্টিবডি কনজুগেট করেনি উইথ দ্য প্রাইমারি অ্যান্টিবডি, এবং আহ, যদি কনজুগেট না করে থাকে অল দ্য সেকেন্ডারি অ্যান্টিবডিজ আর ওয়াশড অ্যাওয়ে, সেক্ষেত্রে কোনো এনজাইমই নেই যেটা ওই ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্টে বা মানে ইয়েতে যেটা কালার প্রডিউসিং প্রোডাক্টে কনভার্ট করতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কোনো অ্যাবজর্বেন্স পাবে না। এইটা হচ্ছে গিয়ে আইডিয়াল সিচুয়েশন বা থিওরিটিক্যাল সিচুয়েশন। যেটা অ্যাকচুয়ালি করা হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কম্পেয়ার করা হয়, মানে যেরকম তোমরা কন্ট্রোল রাখো এখানেও সেটা একটা ব্যাকগ্রাউন্ড করা হয়। যদি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে যেখানে অ্যাকচুয়ালি তুমি কোনো ওই ধরনের প্রাইমারি অ্যান্টিজেন দাওনি, সেক্ষেত্রে কিন্তু বাকিটা তুমি দিয়েছো অ্যান্টিবডি, সেকেন্ডারি অ্যান্টিবডি ইত্যাদি, সেটা হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল। তো সেখানে যেটুকু আর কি অ্যাবজর্বেন্স পাওয়া যাচ্ছে তোমার এই অ্যাসে করেও সেই সেম অ্যাবজর্বেন্স পাওয়া যাচ্ছে।
তার মানে এসেনশিয়ালি কোনো অ্যান্টিবডি কিন্তু প্রাইমারি যে অ্যান্টিজেনটা ছিল তাকে কোনো প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ ডান। থিওরিটিক্যালি যে ব্যাপারটা হবে যে তোমার যদি নেগেটিভ আছে তার মানে ইউ ওন্ট গেট এনি অ্যাবজর্বেন্স, কারণ কোনো সেকেন্ডারি অ্যান্টিবডি প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করবে না, যেহেতু কোনো প্রাইমারি অ্যান্টিবডি নেই, আর কোনো কালার প্রোডাকশন হবে না, এই আর কি। আর বোঝা গেল দীপক? হ্যাঁ স্যার। আর আর কারোর কোনো কোয়েশ্চেন? ওকে, সো ইফ ইউ পিপল ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, ফার্স্ট আমরা যেটা করি আমরা রেকর্ডিংটা অফ করে দিই।